এই যে আমাদের চারপাশে এত বৈচিত্র্যময় জীবজগৎ, এত ধরনের প্রাণী আর উদ্ভিদ, এর কারণটা কি? বিভিন্ন প্রজাতির জন্মই বা হলো কিভাবে? এর সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা কিন্তু আমরা আধুনিক বিবর্তন তত্ত্ব থেকেই পাই। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত নিখুঁত, এত আশ্চর্য সব প্রজাতি কি একটা অগোছালো এলোমেলো প্রক্রিয়া থেকে তৈরি হতে পারে? বেশ, তাহলে চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক আর দেখি বিবর্তন প্রক্রিয়াটা আসলে কতটা এলোমেলো। দেখুন, বিবর্তনের পেছনে যে মূল শক্তিটা কাজ করে সেটা হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। আর এটা কিন্তু কোনো এলোমেলো ব্যাপার নয়, বরং এটা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যা দিয়ে প্রকৃতিতে অভিযোজন বা অ্যাডাপ্টেশন কিভাবে হয় তা ব্যাখ্যা করা যায়। ব্যাপারটা অনেকটা এই রকম। ধরুন, কোনো একটা প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্ন জেনেটিক ভিন্নতা বা প্রকরণ দেখা গেল। এখন যদি কোনো একটা প্রকরণ তাদের বেঁচে থাকা আর বংশ বিস্তার করার ক্ষমতা মানে ফিটনেসকে বাড়িয়ে দেয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই প্রকরণটা পরবর্তী প্রজন্মে বেশি করে ছড়িয়ে পড়বে। আর এভাবে সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটার মাধ্যমে একটা জনগোষ্ঠী তার পরিবেশের সাথে নিজেকে আরও ভালোভাবে খাপ খাইয়ে নেয়, মানে তাদের টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে প্রাকৃতিক নির্বাচন, এটা কিন্তু কোনো বুদ্ধিমান মাস্টার ইঞ্জিনিয়ার নয় যে নিখুঁত পরিকল্পনা করে কিছু বানাচ্ছে। এর আসলে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যই নেই। তাহলে এই যে নানা রকম প্রকরণ বা ভেরিয়েশন, এগুলো আসে কোথা থেকে? এর মূল উৎস হলো মিউটেশন। তবে একটা মজার ব্যাপার হলো, আমাদের জিনোমের সব জায়গায় কিন্তু মিউটেশন একই হারে হয় না। কোনো অংশে বেশি হয়, কোনো অংশে কম। সাধারণত আমাদের বেঁচে থাকার জন্য যে জিনগুলো খুব দরকারি, সেগুলো এমন জায়গায় থাকে যেখানে মিউটেশনের হার বেশ কম। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের জিনোমে নিজে থেকেই কিছু না কিছু মিউটেশন জমতে থাকে। বিশেষ করে যে কোষগুলো সারা জীবন ধরে বিভাজিত হচ্ছে, যেমন আমাদের ত্বকের কোষ, সেখানে তো প্রচুর মিউটেশন জমা হয়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে। এই মিউটেশনগুলো কিন্তু পরিবেশের প্রয়োজন বুঝে ঘটে না। মানে এমনটা নয় যে হঠাৎ খুব ঠান্ডা পড়ল আর সেই জরুরত মেটাতে লম্বা লোম গজানোর জন্য একটা মিউটেশন হয়ে গেল। ব্যাপারটা মোটেও তেমন নয়। আমাদের কোষের ভেতরে এমন কোনো মেকানিজমই নেই যা আগের থেকে ঠিক করে দেবে যে কোন মিউটেশনটা দরকার আর কোনটা নয়। আর ঠিক এই জন্যই মিউটেশনকে বোঝাতে র্যান্ডম মিউটেশন কথাটা ব্যবহার করা হয়। র্যান্ডম কারণ এটা কোনো উদ্দেশ্য নিয়ে ঘটে না। আচ্ছা, মিউটেশন তো না হয় র্যান্ডম হলো, কিন্তু এর ওপর ভিত্তি করে যে নির্বাচন প্রক্রিয়াটা কাজ করে সেটা কেমন? দেখুন, পরিবেশের চাপ বা সিলেকশন প্রেশার কিন্তু ইচ্ছে করলেই কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি করে দিতে পারে না। মিউটেশনটা হয়তো এলোমেলো, কিন্তু প্রাকৃতিক নির্বাচন মোটেও কোনো র্যান্ডম বা এলোমেলো প্রক্রিয়া নয়, একদমই নয়। এটা একটা ভীষণ সুনির্দিষ্ট প্রক্রিয়া। তার মানে প্রাকৃতিক নির্বাচন নিজে থেকে নতুন কিছু তৈরি করছে না, বরং আগে থেকে যে প্রকরণগুলো মজুদ আছে সেগুলোর মধ্যে থেকে যেটা ওই পরিবেশের জন্য সবচেয়ে উপযুক্ত সেটাকেই বেছে নিচ্ছে। অনেকটা চালনির মতো কাজ করে। আর এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রজাতি ধীরে ধীরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পরিবেশের সাথে অভিযোজিত হয়। যেহেতু এই প্রক্রিয়াটা কেবল আগে থেকে মজুদ মিউটেশন আর একটা জীবের শারীরিক সীমাবদ্ধতার ওপর কাজ করে, তাই এটা শূন্য থেকে নিখুঁত কিছু বানাতে পারে না। আর ঠিক এই জন্যেই একটা পারফেক্ট ডিজাইনের বদলে বিবর্তন প্রায় অসম্পূর্ণ বা যাকে বলে ব্যাড ডিজাইন তৈরি করে। কারণ এটা তো সেরা সমাধানটা খুঁজছে না, বরং হাতের কাছে যা আছে তা দিয়েই কোনো মতে কাজ চালানোর মতো একটা সমাধান বের করছে। আর মজার ব্যাপার হলো, এই যে অসম্পূর্ণ ডিজাইনগুলো, এগুলোই কিন্তু বিবর্তনের পক্ষে এক বিরাট বড় প্রমাণ। কারণ কোনো বুদ্ধিমান ডিজাইনার তো এমন খুদওয়ালা জিনিস বানাবে না, তাই না? কিন্তু বিবর্তনের মতো একটা উদ্দেশ্যহীন আনডিরেক্টেড প্রক্রিয়ার জন্য এটাই তো স্বাভাবিক ফলাফল।